সরাসরি মূল কথায় আসি। আজকের এই বিশ্লেষণে আমরা এমন কিছু গ্রাউন্ড রিপোর্টের পাতা উল্টাবো যা মণিপুরের বর্তমান পরিস্থিতির একটা অত্যন্ত ভয়ঙ্কর আর মেরুকৃত চিত্র তুলে ধরে। সোর্সগুলোতে এমন কিছু রূঢ় বাস্তবতার কথা উঠে এসেছে যা আমাদের সবারই জানা দরকার। তো চলুন শুরু করা যাক। অনগ্রাউন্ড রিপোর্টার তনুশ্রী পাণ্ডের একটা পর্যবেক্ষণ শুনলে সত্যি শিউরে উঠতে হয়। তিনি বলছেন অবস্থাটা নাকি আমাদের দেশের ভেতরেই আর একটা ভারত পাকিস্তান পরিস্থিতির মতো। সোর্সগুলো ঠিক এটাই বলছে, আস্থার চরম সংকট আর নিরাপত্তা ব্যবস্থার সম্পূর্ণ ব্যর্থতায় একটা রাজ্য কিভাবে আড়াআড়িভাবে ভাগ হয়ে গেছে। সাধারণ মানুষ প্রতিদিন এক অজানা আতঙ্ক নিয়ে বাঁচছে। আর এই আতঙ্কের সবচেয়ে মর্মান্তিক রূপটা দেখা যায় গত 7ই এপ্রিল। রাত তখন ঠিক একটা, সবাই ঘুমাচ্ছে। ঠিক তখনই বিষ্ণুপুরে একটা সন্দেহভাজন প্রজেক্টাইল হামলায় মারা যায় 5 বছরের একটা ছোট্ট ছেলে আর মাত্র 5 মাস বয়সী একটা মেয়ে শিশু। সোর্স বলছে এই হামলাটা হয়েছিল মাত্র 100 মিটার দূর থেকে। ভাবা যায়, তথাকথিত সুরক্ষিত বাফার জোন থেকে এত কাছে এই হামলা নিরাপত্তা নিয়ে আমাদের সব ধারণাকে এক নিমিষে গুড়িয়ে দেয়। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। 7ই এপ্রিলের ওই মর্মান্তিক ঘটনার পর কিন্তু আগুনটা খুব দ্রুত ছড়াতে থাকে। 14ই এপ্রিল হাইওয়েতে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ, 18ই এপ্রিল চোরাগুপ্তা হামলা, আর 19শে এপ্রিল থেকে শুরু হয় টানা 7 দিনের শাটডাউন। একটা নির্দিষ্ট এলাকার ট্র্যাজেডি কিভাবে চোখের পলকে গোটা রাজ্যকে অবরুদ্ধ করে ফেলল, এই ঘটনাক্রম সেটাই খুব স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে। এই রিপোর্টগুলো ঘাঁটতে গিয়ে সবচেয়ে উদ্বেগের যে বিষয়টা চোখে পড়ে তা হলো সংঘাতের বিস্তৃতি। ব্যাপারটা আর শুধু দুটো নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে আটকে নেই, বরং এই সংঘাতের আগুন এখন এমন সব জায়গায় ছড়াচ্ছে যারা আগে এর ধারে কাছেও ছিল না। গ্রাউন্ড রিয়ালিটি কিভাবে বদলাচ্ছে তার একটা বড় প্রমাণ এই ডেটা। 2023 থেকে 2026-এর একদম শুরু পর্যন্ত নাগা সম্প্রদায় কিন্তু এই জাতিগত সংঘর্ষ থেকে নিজেদের বেশ দূরেই রেখেছিল। কিন্তু তথ্যে দেখা যাচ্ছে 2026-এর ফেব্রুয়ারির পর থেকে পুরো সমীকরণটা পাল্টে যায়। মেইতেই আর কুকি সম্প্রদায়ের মধ্যকার যে প্রাথমিক সংঘাত ছিল সেখানে দুর্ভাগ্যজনকভাবে এখন নাগা সম্প্রদায়ও জড়িয়ে পড়ছে। সোর্সে দেওয়া এই ধারাবাহিক পাল্টা সহিংসতার ঘটনাক্রমটা আসলেই খুব চিন্তার। ফেব্রুয়ারিতে উকসুলে এক নাগা গ্রামবাসীর উপর হামলা, তারপর মার্চ মাসে 21 জন নাগা ব্যক্তিকে জিম্মি করা, যদিও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর 18ই এপ্রিল হাইওয়েতে অ্যাম্বুশে একজন অবসরপ্রাপ্ত নাগা সেনাসহ 2 জনের মৃত্যু। এই পুরো চেন অফ ইভেন্টসের জেরে নাগা গোষ্ঠীগুলো সব ধরনের আর্থসামাজিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়, আর রেজাল্ট মাত্র 1 মাসের মধ্যে 7টা অমূল্য প্রাণ ঝরে যাওয়া। এখন প্রশ্ন হলো প্রশাসন কি করছে? সোর্স সাংবাদিকরা খুব শক্ত একটা পয়েন্ট তুলে ধরেছেন। তাদের মতে সিস্টেম বা প্রশাসন এই ক্রমবর্ধমান উত্তেজনার মূল কারণগুলো সমাধান করতে একদমই ব্যর্থ হয়েছে। আর এই চরম ব্যর্থতা থেকেই তৈরি হয়েছে এক বিশাল প্রাতিষ্ঠানিক শূন্যতা। রাজনৈতিক আইওয়াশ আর গ্রাউন্ড রিয়ালিটির মধ্যে পার্থক্যটা কতটা আকাশ পাতাল সেটা একবার দেখুন। 2026-এর ফেব্রুয়ারিতে নতুন মেইতি মুখ্যমন্ত্রী এবং কুকি ও নাগা উপমুখ্যমন্ত্রী নিয়োগ দেওয়া হলো, কিন্তু আদতে কি হলো? আস্থার পারদ একটুও ওঠেনি। পরিস্থিতি এমন যে খোদ মুখ্যমন্ত্রী নাকি এক জোন থেকে আরেক জোনে নিরাপদে যেতে পারেন না। রিপোর্টগুলো বলছে এই ধরনের লিডারশিপ চেঞ্জ বা টোকেন পলিটিক্স আসলে ভেতরের বিভাজন দূর করতে কোনো কাজেই আসছে না। আর এই শূন্যতার মাঝেই এলো একটা বড়সড় আইনি পদক্ষেপ। ইউএপিএ বা আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্টের 43 ধারা সম্প্রসারণ করা হলো। এর মানে হলো এখন হেড কনস্টেবলের মতো নিচু পদের পুলিশ কর্মকর্তারাও কোনো ওয়ারেন্ট ছাড়া স্রেফ সন্দেহের বশে কাউকে গ্রেপ্তার বা তল্লাশি করতে পারবেন। সরকার বলছে ক্রমবর্ধমান বিদ্রোহ দমনের জন্য এটা দরকার, কিন্তু মানবাধিকার সংস্থাগুলোর পরিষ্কার সতর্কবার্তা এর ফলে সাধারণ মানুষের মনে ভয় আর আতঙ্ক আরও মারাত্মকভাবে চেপে বসবে। এই প্রাতিষ্ঠানিক ব্যর্থতার উল্টো দিকে দাঁড়িয়ে স্থানীয় জয়েন্ট অ্যাকশন কমিটি বা জেএসি বেশ কঠোর অবস্থান নিয়েছে। তাদের দাবিগুলো খুব স্পষ্ট। জম্বি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক অ্যাকশন নিতে হবে, পাহাড়ি এলাকায় কেন্দ্রীয় বাহিনী ফেরাতে হবে, আর 7ই এপ্রিলের হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সবচেয়ে হৃদয়বিদারক ব্যাপার কি জানেন? এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা ওই নিহত শিশুদের শেষকৃত্য করতেও রাজি হচ্ছে না। সাধারণ মানুষের ক্ষোভ আসলে কোন পর্যায়ে পৌঁছালে এমনটা হয় একবার ভাবুন। মানুষের জীবনের কতটা ক্ষতি হয়েছে সেটা বুঝতে শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান। 250-রও বেশি। হ্যাঁ, সংঘাত শুরুর পর থেকে 250-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এটা তো শুধু একটা সংখ্যা নয়, এটা গ্রাউন্ডে চরম অস্থিতিশীলতার এক ভয়াবহ মানবিক দলিল। আর এই ট্র্যাজেডিকে আরও যন্ত্রণাদায়ক করে তুলেছে বিচারের অভাব। 11,000-এরও বেশি এফআইআর দায়ের হয়েছে, কিন্তু সোর্স বলছে কেন্দ্রীয় সংস্থাগুলো এখনও পর্যন্ত কোনো বড় মামলারই সমাধান বা ক্লোজার রিপোর্ট দিতে পারেনি। দিনের পর দিন এই বিচারহীনতা
সিস্টেমের ওপর থেকে মানুষের শেষ ভরসাটুকুও কেড়ে নিচ্ছে। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্যটা সম্ভবত এই 30% পরিসংখ্যান। সোর্স স্পষ্টভাবে জানাচ্ছে, যখন রাজ্যটা আক্ষরিক অর্থে জ্বলছিল, ঠিক তখন প্রায় 30% নিরাপত্তারক্ষীকে পশ্চিমবঙ্গে সরিয়ে নেওয়া হয়েছিল নির্বাচন ডিউটির জন্য। একটা রাজ্যে যখন এমন আগুন জ্বলছে, তখন সুরক্ষার বদলে অন্যত্র ফোকাস সরিয়ে নেওয়াটা প্রশাসনিক অগ্রাধিকার নিয়ে খুব বড়সড় একটা প্রশ্নবোধক চিহ্ন এঁকে দেয়। জেনেভার ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টারের একটা ডেটা দেখলে তো রীতিমতো ধাক্কা খেতে হয়। 2023 সালে পুরো দক্ষিণ এশিয়ার মোট অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির 97%, হ্যাঁ ঠিকই শুনছেন, 97% ঘটেছে কেবল এই একটা রাজ্যে। এই ডেটাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই মানবিক সংকটটা ঠিক কতটা তীব্র আর কতটা নির্দিষ্ট একটা অঞ্চলে পুঞ্জীভূত। সোর্স মেটেরিয়ালগুলো আমাদের সামনে দৈনন্দিন জীবনের যে ছবিটা তুলে ধরে তা ভীষণ অন্ধকার। 10,000-এরও বেশি ঘরবাড়ি ধ্বংস, হাজার হাজার মানুষ এখন 170টা প্রবলভাবে মেরুকৃত রিলিফ ক্যাম্পে দিন কাটাচ্ছেন। আর এই ক্যাম্পগুলোতে এমন সব মর্মান্তিক ঘটনা ঘটছে, যেমন 7 বছরের এক শিশুর উপর নির্যাতনের অভিযোগ, যা বৃহত্তর রাজনৈতিক ইস্যুর আড়ালে একদম ঢাকা পড়ে যাচ্ছে। মানুষ নিজেদের বাড়িঘর হারিয়ে আজ পুরোপুরি অনিশ্চয়তায় ভাসছে। আর ঠিক এই জায়গাতেই আজকের এই বিশ্লেষণ আমাদের একটা খুব জরুরি প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। যখন সবার নজর অন্যদিকে, তখন গোটা দেশের এই নীরবতা কি পরোক্ষভাবে এই ট্র্যাজেডিতে ইন্ধন যোগাচ্ছে না? এই রূঢ় সাংবাদিকতার সত্যগুলো থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানেই কি সহিংসতাকে আরও প্রশ্রয় দেওয়া নয়? বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কি পারবে এই চারপাশের প্রবল উদাসীনতার চক্রটা ভাঙতে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা এখন সবচেয়ে জরুরি। আজ এখানেই শেষ করছি। সোর্সগুলো থেকে পাওয়া এই তথ্যগুলো নিয়ে গভীরভাবে ভাবার সময় বোধহয় এখনই।